আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে স্বাগতম। তো আমরা হচ্ছে লাস্ট কয়েকদিনে আমরা এই চ্যাপ্টারের উপর স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িতের উপর আমরা ৩টা লেকচার কমপ্লিট করছি। আজকে আমরা ৪ নাম্বার লেকচারে কন্টিনিউ করব। তো আমরা যদি একটু রিক্যাপ করি আগের লেকচারগুলো, আমরা যেসব টপিক কভার করছি সেগুলো হচ্ছে কুলম্বস ফর্মুলা, কুলম্বস সূত্র, চার্জ সম্পর্কে আমরা জেনেছি। তারপর হচ্ছে চার্জের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন সম্পর্কে জেনেছি। অ্যান্ড তারপরে আমরা কিন্তু তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব এগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাইছি। তো আজকে আমরা দেখি আমাদের হচ্ছে নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল। আমরা একবার ডেফিনেশনটা একবার পড়ি। এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একই মানের দুইটা বিপরীত চার্জ একে অপরকে খুব কাছাকাছি স্থাপন করা হয়। তো চলো আমরা দেখি মানে কি বোঝাচ্ছে। আমার ডেফিনিশনও বলছে একই মানের দুইটা চার্জ আমি নিব, একই মানের হইতে হবে তাদেরকে। তো আমি একটা চার্জ নিলাম এখানে, আর একটা চার্জ। এটা যদি কিউ চার্জ হয়, এটা হচ্ছে আমার কিউ চার্জ। কিন্তু দেখো আমার ডেফিনেশনে ছিল যে ওদের মান একই কিন্তু ওদের চিহ্নটা বিপরীত হইতে হবে। তো একটা যদি আমার প্লাস কিউ হয় আর একটা হবে আমার মাইনাস কিউ। সো এটা যদি আমার 10 কুলম্ব হয়, এটা হবে আমার -10 কুলম্ব। তো ওদের ভ্যালুটা সমান হবে, বাট ওদের যে সাইনটা, যে চিহ্নটা, এটা হচ্ছে আমার বিপরীত হবে। তো চার্জ দুইটা হবে আমার বিপরীত, একটা প্লাস আর একটা মাইনাস, বাট ওদের যে ভ্যালুটা সেটা সমান হবে। সো এই দুইটা চার্জকে ধরো আমি হচ্ছে এল পরিমাণ ডিস্টেন্সে রাখলাম। কিন্তু এই যে ডাইপোলের ক্যালকুলেশনগুলো করার সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে দেখো, আহ, আমরা এই বরাবর একটা লাইন টেনে নিই অ্যান্ড এটাকে আমরা স্থানাঙ্কের মতো একটা মূল বিন্দু ধরি। ওকে, সেটাকে আমরা স্থানাঙ্কের মতো একটা মূল বিন্দু ধরি অ্যান্ড আমরা ধরি হচ্ছে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এল। ওকে, এই সম্পূর্ণটাকে আমি এল ধরবো না। এই সম্পূর্ণটাকে আমি এল না ধরে আমি কিন্তু এতটুকু ডিস্টেন্সকে জাস্ট এল ধরছি। এতটুকু যে ডিস্টেন্স যদি আমার এল হয়, তাহলে বলো তো এই চার্জ দুইটা কতটুকু দূরত্বে আছে? ওদের হাফটা হচ্ছে এল। সো পুরোটা হচ্ছে কিন্তু আমার 2L। পুরোটা হচ্ছে আমার 2L। তাহলে আমি একটা চার্জ নিব, সেটা হচ্ছে আমার একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, অ্যান্ড ওরা হচ্ছে আমার 2L ডিস্টেন্সে থাকবে। অ্যান্ড এটা কোনো ব্যাপার না, তুমি চাইলে পুরোটাকেও এল ধরতে পারো, বাট আমাদের আমাদের যে কনভেনশনাল যে ফর্মুলাগুলো, এগুলো কিন্তু হচ্ছে হাফটাকে এল ধরে আসছে। সো আমরা নেক্সটে যে ফর্মুলাগুলো দেখবো সেগুলো কিন্তু হচ্ছে আমার এরকমভাবে আসছে। ওকে, তো এই 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 টপিকটার বেশি একটা ডিপে আমি যাব না, কজ এইখান থেকে আমাদের কোয়েশ্চেন তেমন একটা আসে না। আমরা হচ্ছে জাস্ট কয়েকটা ফর্মুলা একটু দেখবো, চলো দেখি। আবার ড্র করে নিয়ে আমি আমার ডাইপোলটা, এটা হচ্ছে ধরো আমার ডাইপোল, এটা হচ্ছে আমার মাইনাস কিউ, এটা হচ্ছে আমার প্লাস কিউ। আগের মতো করে আমি এবার লাইন ড্র করে নিব ওদের মাঝ বরাবর। এটা হচ্ছে আমার মূল বিন্দু ধরে নিই। এবার এই যে আমি ডাইপোলটা রাখলাম, ধরো এটা এটা আমার সম্পূর্ণটা আমার এমটি স্পেস। এই যে ডাইপোলটা আমি রাখলাম, ডাইপোল আমার দুইটা চার্জ আছে। তো আমি এই এমটি স্পেসের যে কোনো একটা পয়েন্টে আমি কিন্তু দেখো এই চার্জটার জন্য একটা তড়িৎ প্রাবল্য পাবো। আমরা জানি পজিটিভ চার্জের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কোন দিকে হয়? পজিটিভ চার্জের বাহিরের দিকে। তো এই বরাবর আমি একটা তড়িৎ প্রাবল্য পাবো। আবার এখানে আছে একটা নেগেটিভ চার্জ, এটার জন্য আমি একটা এই বরাবর একটা তড়িৎ প্রাবল্য পাবো। তাহলে দুইটা তড়িৎ প্রাবল্য কিন্তু আমি যে পাচ্ছি, এই দুইটা তড়িৎ প্রাবল্য একটা লব্ধি তড়িৎ প্রাবল্য আছে। তো আমি আসলে যেটা বোঝাইতে যাচ্ছি, দ্বিমেরুর ক্ষেত্রে আমি এই সম্পূর্ণ স্পেসটার যে কোনো পয়েন্টে আমি একটা তড়িৎ প্রাবল্য পাবো। সেম একইভাবে আমি কিন্তু হচ্ছে দেখো, এই পয়েন্টটি যদি আমি ক্যালকুলেট করি, এই পয়েন্টের জন্য আমি একটা বিভব পাবো। বিভব পাবো কার? এই পয়েন্টের জন্য আমি একটা, এই প্লাস কিউ চার্জের জন্য একটা বিভব পাবো V1। আবার সেম একইভাবে এই মাইনাস কিউ চার্জের জন্য আমি আরেকটা বিভব পাবো, সেটা হচ্ছে আমার V2। তাহলে এই পয়েন্টে দেখো আমি একটা তড়িৎ প্রাবল্য পাচ্ছি, আবার লব্ধি তড়িৎ প্রাবল্য পাচ্ছি, আবার একটা লব্ধি বিভব পাচ্ছি। তো এইগুলা বের করার জন্য, এই তড়িৎ প্রাবল্য আর বিভবটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। তার আগে আমরা একটা জিনিস জেনে আসি, ডাইপোল মোমেন্ট জিনিসটা কি।
ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টটা হচ্ছে আমার, এই যে দেখো ওদের যে আমি চার্জটা নিছি, একটা হচ্ছে কিউ চার্জ আর একটা হচ্ছে ওরা পরস্পর 12 ডিস্টেন্সে আছে। তো ডাইপোল মোমেন্টটা হচ্ছে আমার এই চার্জ ইনটু তাদের মাঝে যে ডিস্টেন্সটা, সেটা এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্টের একটা সিগনিফিকেন্স আছে। এই ডাইপোল মোমেন্টটা কি বোঝায় এটা আমরা একটু সামনে গিয়ে গেলেই দেখতে পারবো, বাট এটা আমরা আপাতত জেনে রাখি যে এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট, আর ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে লিখি। তাহলে পি ইকুয়ালস হচ্ছে কিউ ইন্টু 12। ওকে, এটা এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট। এটা কেন কাজে লাগবে চলো আমরা দেখি। এই যে দেখো আমরা একটা ডাইপোল নিছিলাম, এর জন্য যে কোনো ডিস্টেন্স আমরা যে কোনো একটা পয়েন্ট নিছিলাম। একটু ক্লিয়ার করে যদি ড্র করি, ওকে। তো ধরো আমি চাচ্ছি এই ডাইপোলটার এই পয়েন্টে, এই পয়েন্টের নাম আমি দিলাম এ পয়েন্ট। এই পয়েন্টে আমি চাচ্ছি আমার এই ডাইপোলের কারণে যে তড়িৎ প্রাবল্য হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করব, আবার এই পয়েন্টে আমি আমার বিভবটাও ক্যালকুলেট করব। এই পয়েন্টের জন্য, এই পয়েন্টটা দেখো আমার, আমি একটু আগেই বলছিলাম যে আমি এই লাইনটা ড্র করছি কেন, যাতে এটা স্থানাঙ্কের মতো কাজ করে। সেটা হচ্ছে আমার মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি ধরে নিই আর। ওকে, এটা হচ্ছে আমার আর ডিস্টেন্স। আর এই যে আমি লাইনটা ড্র করলাম, এই লাইনটা বা এই পয়েন্টটা আমার এক্স এক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, তো এটা হচ্ছে আমার জেনারেল যে সিচুয়েশন সেটা। যে কোনো পয়েন্টের জন্য আমি একটা আর পাবো, একটা থেটা পাবো। সো ধরো আমার আরটা এখানে না হয়ে যদি এখানে হইতো, তাহলে এটার জন্য আমি একটা আর পাইতাম এতটুকু, অ্যান্ড এক্স অ্যাক্সিসের সাথে এটা একটা আমার থেটা কোণ ক্রিয়েট করতেছে। তো আমি এটার জন্য দেখো একটা আর পাইছি, একটা থেটা কোণ পাইছি। তো আমি যেখানেই পয়েন্ট নিই না কেন আমি একটা আর পাবো। আরটা হচ্ছে আমার যে মূল বিন্দুটা আছে, এই মূল বিন্দুটা থেকে দূরত্ব। আর থেটাটা হচ্ছে আমার এই যে আমি এক্স অ্যাক্সিসটা ড্র করে নিয়েছি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। সো এই এক্স অ্যাক্সিসের সাথে আমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে এটা হচ্ছে আমার থেটা। সো এই দুটো আমি কেন দিলাম, এই দুটো আমি এই জন্য দিলাম যে আমি যে এই পয়েন্টটাতে আমি যে তড়িৎ প্রাবল্য বা বিভব বের করতে চাচ্ছি সেটার জন্য আমার ফর্মুলাটা হচ্ছে ই। ই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। সো তড়িৎ প্রাবল্য হচ্ছে আমার কেপি ডিভাইডেড বাই আর কিউব ইন্টু 1+3 কজ স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্যের মানটা বের করার জন্য যে ফর্মুলা সেটা। আর যদি বিভব বের করতে চাই তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে কেপি বাই আর স্কোয়ার ইন্টু কজ থিটা। এবার এখানে একটা কথা আছে, এই যে আমি যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা কিন্তু সবসময় কাজে লাগবে না। সবসময় তুমি দুইটা প্লাস আর মাইনাস চার্জ নিয়ে যে কোনো পয়েন্টে যদি তুমি তড়িৎ প্রাবল্য বা বিভব বের করতে চাও, তখন কিন্তু এই ফর্মুলা বসে দিলে হবে না। এই ফর্মুলাটা কাজ করবে শুধুমাত্র যদি আমার যে আর ডিস্টেন্সটা আছে, অর্থাৎ এই যে পয়েন্টটার যে মূল বিন্দু থেকে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি মাচ মাচ গ্রেটার দেন এল হয়। এল কি ছিল? এল ছিল আমার এই যে মধ্যবিন্দুটা থেকে আমার একটা চার্জের যে ডিস্টেন্সটা সেটা ছিল এল। আমি এলটা যদি ফিগারে দেখাই তাহলে হচ্ছে আমার এতটুকু হচ্ছে আমার এল। নিচে দেখাই, বেসিক্যালি এতটুকু হচ্ছে আমার এল। এই ফর্মুলাটা কাজে লাগবে কখন? যখন এই আর ডিস্টেন্সটা আমার এই এল এর থেকে অনেক বেশি বড় হবে তখন। যদি না হয় তখন কি করব? তখন দেখো যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা স্লাইডটা আমি কপি করে নিয়ে নিই। যদি এই কন্ডিশনটা না মানে, তখন কিন্তু আমরা নর্মাল যে অনুযায়ী নর্মালভাবে আমরা যেরকম তড়িৎ প্রাবল্য বা বিভব বের করতাম সেভাবে বের করব। তো তখন আমি একটা ত্রিভুজ ড্র করে নিব। তখন আমাদের এইগুলোর দরকার নেই। আমি তখন যদি এখানে আমি বের করতে চাই, তখন আমি যে কাজটা করব, এই যে আমি একটা ত্রিভুজ বানিয়ে নিলাম, আর এটার জন্য একটা ত্রিভুজ বানাই নিলাম। তো তখন আমাকে আমি এটা এ, সো এটা আমি বি, এটা সি দিয়ে নিলাম। তখন আমাকে এ বি জানতে হবে, এসি জানতে হবে। তো এই পয়েন্টে আমার বি এর জন্য তড়িৎ প্রাবল্যের দিকটা দেখো কোন দিকে হবে। এটা যেহেতু মাইনাস চার্জ, আমরা জানি তড়িৎ প্রাবল্য প্লাস থেকে মাইনাসের দিকে হয়। সো এখানে আমার তড়িৎ প্রাবল্যটা হবে এদিকে। তো এদিকে যদি আমার তড়িৎ প্রাবল্যটা হয়, আমি এদিকে পাবো E1,
আর এটা যেহেতু প্লাস চার্জ, সো এটা হবে আমার এই দিকটায়, তো প্লাস থেকে বাহিরের দিকে, সো এদিকে আমি পাবো আমার E2। তখন আমাকে ওদের মাঝে যে লব্ধিটা সেটা আমাকে বের করতে হবে এখানে থিটাটা নিয়ে। ওকে, আর বিভব যদি বের করতে চাই তাহলে তো আরো সহজ, তখন আমাকে জাস্ট এই ডিস্টেন্সটা জানলেই হচ্ছে, আমি এতটুকুর জন্য একটা V1 বের করব, V2 বের করব, দেন V1 প্লাস V2 করে দিব। সো তখন কিন্তু আমার ম্যাথটা নর্মাল হয়ে যাবে। সো যখন আমার এই কন্ডিশনটা মানবে তখনই কিন্তু আমি জাস্ট এই ফর্মুলাগুলা ইউজ করতে পারবো। ওকে, সো এটা আমি ইউজ করতে পারবো কখন, যখন আমার এই কন্ডিশনটা ফিল আপ হবে, অনলি তখন। ওকে, তো এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের পার্টটায় যাই। পরের পার্টটা হচ্ছে আমার দ্বিমেরুর ঘূর্ণন। তার আগে আমরা একটা জিনিস দেখব, এই যে ভ্রামক জিনিসটা বললাম, এই ভ্রামকটা আসলে কি? দেখো নিউটনিয়ান মেকানিক্সে তোমরা হচ্ছে জড়তার ভ্রামক নামে একটা টার্ম পড়ছিল, জড়তার ভ্রামক, বা যেটাকে আমরা বলতাম মোমেন্ট অফ ইনার্শিয়া। সো মোমেন্ট, আমি একটা নতুন পেজ নিয়ে নিই। ওকে, দেখো নিউটনিয়ান মেকানিক্সে আমরা, আচ্ছা, তো আমরা হচ্ছে মোমেন্টটা কি সেটা একটু বুঝি। মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক। আমরা কিন্তু হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সেও এই মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক জিনিসটা পড়ছি। এবার জড়তার ভ্রামক যে জিনিসটা, এখানে ভ্রামক বলতে বোঝায় কোনো একটা জিনিসকে, কোনো একটা অবজেক্টকে, ধরো এটা একটা আমার লাঠি বা কিছু একটা, তো এই অবজেক্টটাকে আমি ঘুরাইতে চাচ্ছি। এই অবজেক্টটাকে ঘোরাইতে আমার যে যে পরিমাণ টর্ক বা বল দিতে হবে, আমার হচ্ছে যতটুকু যেটা বলছি মোমেন্ট, মোমেন্ট যত বেশি হবে এই অবজেক্টটাকে ঘোরানো আমার জন্য তত বেশি কষ্ট হবে। যেমন ধরো কোনো একটা ভারী অবজেক্ট তুমি ঠেলতেছো, 1 কেজি ভরের কোনো একটা অবজেক্ট তুমি সামনের দিকে পুশ করতেছো, আরেক কেসে তুমি হচ্ছে 5 কেজির একটা অবজেক্ট পুশ করতেছো। অফকোর্স 5 কেজির যে অবজেক্টটা সেটাকে পুশ করার জন্য তোমার কষ্ট বেশি হবে। সেম একইভাবে মোমেন্টটাকেও তুমি এইভাবে ভাবতে পারো, কোনো একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক যত বেশি হবে, ওই অবজেক্টটাকে ঘোরানোর জন্য, ওই অবজেক্টটাকে রৈখিকভাবে কৌণিকভাবে ঘোরানোর জন্য আমার কষ্ট তত বেশি হবে। আমি আরেকটা পেজ নিয়ে নিই। তাহলে ধরো এটা একটা অবজেক্ট, এটার মোমেন্ট হচ্ছে আমার 10 ইউনিট বা মোমেন্ট অফ ইনার্শিয়া 10 ইউনিট। সো আমি আরেকটা অবজেক্ট নিলাম যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া 20 ইউনিট। সো এই ডেটাগুলো থেকে আমি কিন্তু বলতে পারবো এই যে 20 যে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে ঘোরানোর জন্য আমার কষ্ট বেশি হবে, এটাকে ঘুরাইতে আমার বেশি ফোর্স দিতে হবে, বেশি টর্ক অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এটা হচ্ছে মোমেন্টের কাজ। তাহলে মোমেন্ট দিয়ে আমি কি মেজার করি? মোমেন্ট দিয়ে মেজার করি আমি কোনো একটা অবজেক্টকে ঘুরাইতে আমার কষ্ট বেশি হবে না কম হবে সেটা। ওকে, তাহলে ডাইপোল মোমেন্টটা কি সেটা একটু দেখি। দেখো ডাইপোলটা কেমন ছিল, এরকম দুইটা চার্জ ছিল, ওরা হচ্ছে একটা ডিস্টেন্সে ছিল, এটা হচ্ছে আমার 12। এবার নর্মাল মোমেন্ট মানে কোনো একটা অবজেক্টকে আমি ঘুরাইতে কত কষ্ট করতে হবে সেটা, তাহলে ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে একটা ডাইপোলকে ঘোরানোর জন্য আমার কত বেশি কষ্ট করতে হবে সেটা। সো কোনো একটা ডাইপোলের মোমেন্ট যদি বেশি হয়, ওই ডাইপোলটাকে ঘোরানোর জন্য আমার বেশি কষ্ট করতে হবে, বেশি ফোর্স দিতে হবে। এখন ডাইপোলকে আমি কিভাবে ঘোরাবো তার আগে একটা জিনিস দেখি। দেখো আমরা কিন্তু হচ্ছে আগের লেকচারগুলোতে দেখছিলাম যে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি ডিরেকশনটা হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কিন্তু এখন আমরা দেখব এই যে আমি মোমেন্ট বলতেছি, ডাইপোল মোমেন্ট বা ডাইপোলের ভ্রামক যেটা, সেটার ডিরেকশন দেখব আমরা তড়িৎ প্রাবল্যের উল্টা দিকে হবে। উল্টা দিকে বলতে কি, মাইনাস থেকে প্লাসের দিকে। এটা কেন হয় এটা আমরা একটু বুঝি, চলো। ধরো আমি একটা আহ, তড়িৎ প্রাবল্য, একটা তড়িৎ ক্ষেত্র নিলাম। এই তড়িৎ ক্ষেত্রটা এদিকে হচ্ছে আমার প্লাস, এদিকে হচ্ছে আমার মাইনাস। এবার এই তড়িৎ ক্ষেত্রটার মাঝখানে আমি একটা ডাইপোল নিচ্ছি। এবার ধরো এই জায়গাটাতে আমি প্লাস চার্জ দিলাম, মানে প্লাস কিউ, এখানে আমি নিলাম মাইনাস কিউ। এবার একটু বোঝার ট্রাই করি এখানে কি হবে। দেখো এটা আমার প্লাস চার্জ, তো এই প্লাস চার্জটা আমার এই প্লাস কিউকে বিকর্ষণ করবে, আর এই মাইনাস চার্জটা এই মাইনাসকে আমার বিকর্ষণ করবে। এবার এই ডাইপোলটাকে আমি যদি হালকা একটু ঘুরাই দিই, ধরো
আমার ডাইপোলটা এবার এরকম হয়ে আসছে। আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সে গ্রিন দিয়ে দেখাই, ওকে? তো ধরো এই ডাইপোলটাকে হালকা একটু আমি ঘুরাই দিছি, হালকা, খুবই কম, একদম ছোট। তো এটা হচ্ছে আমার প্লাস কিউ, আর মাইনাস কিউ এর জায়গাতেই আছে। এবার একটু দেখো তো কি হবে। এই যে আমার যে প্লাস চার্জটা আছে, এই প্লাস চার্জটা এই প্লাস চার্জকে বিকর্ষণ করবে। তো এখানে আমার এই প্লাস পার্টটা এদিকে একটা বিকর্ষণ বল পাবে, ওকে? আবার দেখো এই সাইডটা দেখো কি হবে। এটাও মাইনাস চার্জ, এটার পাশেরটাও মাইনাস চার্জ। তো এই মাইনাস চার্জটা ওকে কিন্তু বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করবে? এই দিকে বিকর্ষণ করবে। এবার কি হবে দেখো তো। ধরো এটা হচ্ছে আমার সেই ডাইপোলটা, আমি এদিক থেকে একটা ফোর্স ওকে এই সাইডে দিচ্ছি, এদিক থেকে একটা ফোর্স ওকে এই সাইডে দিচ্ছি। সো আলটিমেটলি কি ডাইপোলটা কি এভাবে ঘুরে যাবে না? তো ডাইপোলটা কিন্তু আমার হচ্ছে ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? কারণ হচ্ছে আমি এই সাইড দিয়ে ওকে ফোর্স দিয়ে এদিকে ঘুরাই দিচ্ছি, আবার ও যখন ঘুরতেছিল ঠিক এই সাইড দিয়ে আরেকটা ফোর্স ওকে এদিকে পাঠাই দিচ্ছে। তো ডাইপোলটা কিন্তু আমার স্পিন করা শুরু করবে। ডাইপোলটাকে দেখো আমি হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রে রাখছিলাম, তড়িৎ ক্ষেত্রটা এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস ছিল, ডাইপোলটারও আমি এই সাইডে প্লাস রাখলাম এই সাইডে মাইনাস রাখলাম, কিন্তু আমি দেখলাম এই সিচুয়েশনটা স্টেবল না। কেন স্টেবল না? আমি যখন হালকা একটু সরণ দিয়ে দিচ্ছি তখনই হচ্ছে আমার এই যে এদিকেও বিকর্ষণ পাচ্ছে এদিকেও বিকর্ষণ পাচ্ছে। তো আলটিমেটলি আমার ডাইপোলটা স্পিন করবে। এবার স্পিন করে ধরো এটাকে আমি এই সাইডে নিয়ে আসি। ওকে, এবার এটা যে স্পিন করতেছিল ধরো স্পিন করে আবার উল্টা দিকে ঘুরে গেছে। তো এটা আমার প্লাস কিউ ছিল, ওই স্পিন করে একদম এরকম ঘুরে গেছে। সো আমি এটা ড্র করি একটু। এবার আমার ডাইপোলটা উল্টা ঘুরে গেছে। এই সাইডে আগে প্লাস ছিল, এখন এখানে হয়ে গেছে আমার মাইনাস কিউ, এটা হয়ে গেছে আমার প্লাস কিউ। এবার একটু কি হবে দেখি চলো। এবার দেখো এটা একটা মাইনাস চার্জ, এটা একটা মাইনাস চার্জ, এটা একটা প্লাস চার্জ। তো বিপরীত দুইটা চার্জ ওরা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। আগে কিন্তু বিকর্ষণ করতেছিল, বাট এবার দেখো আকর্ষণ করতেছে। আবার সেম কেসটা এদিকেও হবে, এটা হচ্ছে আমার প্লাস চার্জ, এটা হচ্ছে আমার মাইনাস চার্জ। সো ওরাও পরস্পরকে আকর্ষণ করবে। এবার কোনো একটা অবজেক্টকে ধরো তুমি দুই সাইড দিয়ে ঠেলে ধরতেছো, তো অবজেক্টটা কিন্তু একদম স্টিল হয়ে যাবে, অবজেক্টটা কোথাও মুভ করবে না। তুমি যদি ওকে হালকা একটু সরাই দাও আগের মতো, দেখো কি হচ্ছে। হালকা একটু যদি আমি ওকে সরণ দিয়ে দেই, ধরো এই পর্যন্ত আমি ঘুরাই দিলাম, এটা হচ্ছে আমার মাইনাস কিউ। এবার দেখো কি হবে। এটা আমার প্লাস এটা মাইনাস। তো আমার এখানে যে ডাইপোলটা ও এদিকে একটা বল পাবে, এদিকে একটা বল পাবে, আর এই যে সাইডটা ছিল ও কিন্তু এদিকে একটা বল পাবে, ওকে? তো এরকম ছিল। এবার এদিকে একটা বল পাচ্ছে মানে কি এদিকে কেউ ওকে পুশ করতেছে। তো এই জিনিসটা আলটিমেটলি দেখো আবার ঘুরে আগের পজিশনেই চলে আসবে। তো আগের পজিশনটা কি? এই পাশে মাইনাস এই পাশে প্লাস। তো দেখো ডাইপোল যখন আমি প্লাসটা আমার তড়িৎ ক্ষেত্রে প্লাসের সাথে আর মাইনাসের সাথে অ্যালাইন করছিলাম তখন কিন্তু এটা স্টেবল ছিল না। হালকা একটু যখন মুভ করাই দিছি তখনই কি হয়েছে? স্পিন করা শুরু করছে, কারণ ওকে দুই এন্ড থেকে ওকে বিকর্ষণ করতেছিল। বাট আমি যখন স্পিন করতে করতে এক পর্যায়ে আমার ডাইপোলটা উল্টা হয়ে গেল, উল্টা হয়ে এই সাইডে মাইনাস চার্জ চলে আসছে এই সাইডে প্লাস চার্জ চলে আসছে, তখন দেখো কি হয়েছে? এই সাইডেও আমার ডাইপোলটা ওকে আকর্ষণ করতেছে, এই সাইড ডাইপোলটা ওকে আকর্ষণ করতেছে। আমি এখন যদি ওকে হালকা একটু সরানো দিয়ে দিই, হালকা একটু ঘুরাইও দেই, তাও কি হচ্ছে? এই সাইডটা ওকে আকর্ষণ করতেছে এই সাইডটা ওকে আকর্ষণ করতেছে। সো এই ডাইপোলটা আমার ঘুরে আবার আগের অবস্থায় চলে আসতেছে। এই যে আমার ডাইপোলটা এইভাবে আসতেছে, আমি কি বলতে পারি না যে এই পজিশনটাই আমার হচ্ছে ডাইপোলের স্টেবল পজিশন? এটাই হচ্ছে আমার ডাইপোলের স্থিতিশীল অবস্থা। তাহলে এটা যদি আমার ডাইপোলের স্থিতিশীল অবস্থা হয়, ডাইপোল ডিরেকশনটা কি দাঁড়াচ্ছে দেখো। আমার তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা ছিল এই প্লাস থেকে মাইনাসের দিকে, বাট আমি ডাইপোলটাকে যে প্লেস করলাম, ডাইপোলটাকে কিন্তু আমি তড়িৎ ক্ষেত্রের উল্টা দিকে প্লেস করছি। ঠিক এই কারণেই আমার ডাইপোল ভ্রামক যেটা, সেটার ডিরেকশন কিন্তু হচ্ছে কি তড়িৎ প্রাবল্যের উল্টা দিকে হয়। এই কারণে হচ্ছে দেখো আমার ডাইপোল যে ভ্রামকটা সেটা আমার তড়িৎ প্রাবল্যের উল্টা দিকে, ওকে? এই গেছে, এতটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা এবার হচ্ছে দ্বিমেরুর ঘূর্ণনটা বুঝতে পারবো।
আমরা একটা দ্বিমেরু ড্র করে ফেলি। হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রটা। এবার ধরো একটা ডাইপোল, নর্মাল ডাইপোলের একটা সাম্যাবস্থাকে ড্র করে নিই। সেটা হচ্ছে আমার এই সাইডে হবে আমার মাইনাস কিউ, এই সাইডে হবে আমার প্লাস কিউ। এবার ধরো ডাইপোলটা আমার এই অবস্থানে আছে, ওকে, এটা হচ্ছে আমার মাইনাস কিউ। এবার এই অবস্থানে যখন আসে, এই অবস্থানটা দেখো আমার যে সাম্যাবস্থাটা ছিল সেটার সাথে আমার এটা কোণ ক্রিয়েট করছে। এটার নাম আমি দিলাম থিটা আই, থিটা আই। এবার এই ডাইপোলটাকে আমি ঘোরায় থিটা আই থেকে থিটা ফাইনালে নিয়ে যাব। থিটা আই থেকে আমি এবার ধরো থিটা ফাইনালে, ওকে, এটা আই ছিল, এটা হচ্ছে আমার থিটা ফাইনাল। এই কেসে আমার যে কাজটা হবে এটা হচ্ছে আমার, আমি ডাব্লিউ দিয়ে লিখি, এক্ষেত্রে আমার কাজটা হবে ডাব্লিউ ইকুয়ালস মাইনাস পিই ইন্টু কস থিটা ফাইনাল মাইনাস কস থিটা ইনিশিয়াল, ওকে। এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। আর কস থিটা এফ মানে ফাইনাল যে অ্যাঙ্গেলটা সেটা। আর অ্যাঙ্গেলটা দেখো আমি যে নিচ্ছি, অ্যাঙ্গেলটা নিচ্ছি কার সাথে? অ্যাঙ্গেলটা নিচ্ছি আমি আমার যে স্টেবল পজিশনটা ছিল সেটার সাথে। সো স্টেবল যে পজিশনটা ছিল সেটার সাথে আমি থিটা নিচ্ছি। তাহলে আমার এটা হচ্ছে আমার থিটা ইনিশিয়াল, ওকে। এই গেছে, এতটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা কিছু ম্যাথ দেখবো। ওকে, দেখো এখানে বলছে একটা সমবাহু ত্রিভুজ। সো আমি একটা সমবাহু ত্রিভুজ ড্র করে ফেলি। সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে তিনটা চার্জ আছে, তিনটা চার্জ আমরা প্লেস করে দেই। এখানে হচ্ছে আমার 1 মাইক্রোকুলম, তারপর হচ্ছে আমার -1 মাইক্রোকুলম, আবার আরেকটা হচ্ছে আমার 1 মাইক্রোকুলম। সমবাহু ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে দিই এ, বি, সি। এবার আমাকে দেখো কি বলছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 1 সেন্টিমিটার। তো প্রত্যেকটা বাহু হচ্ছে আমার 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এবার আমাকে বলছে তাদের দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। এবার দেখো এখানে আমার চার্জ দুইটা, কিন্তু আমরা কি জানি দ্বিমেরুতে আমার চার্জ কয়টা থাকে? সরি, এখানে আমার চার্জ তিনটা, কিন্তু আমরা জানি দ্বিমেরুতে আমার চার্জ থাকে কয়টা? দুইটা। আর এখানে দেখো তিনটা, কিন্তু তিনটা হইলেও দেখো এখানে আমার ইন্টারেস্টিংলি দুইটা দ্বিমেরু ফর্ম হয়ে গেছে। কিভাবে হয়েছে আমরা একটু দেখি। দেখো তো, এটা আমার +1 কুলম্ব চার্জ, এটা আমার -1 কুলম্ব চার্জ। দুইটার ভ্যালুই হচ্ছে 1, কিন্তু ওদের সাইনটা কি ডিফারেন্ট। দুইটার ভ্যালুই 1 বাট সাইনটা ডিফারেন্ট। তাহলে আমি বলতে পারি না যে এতটুকু পার্ট আমার একটা দ্বিমেরু। আবার দেখো, এটা আমার -1 কুলম্ব চার্জ, এটা আমার +1 কুলম্ব চার্জ। তাহলে কিন্তু আমি বলতে পারি কি এতটুকু কি আরেকটা দ্বিমেরু। বুঝতে পারছি? এটা এটা একটা দ্বিমেরু, এটা আরেকটা দ্বিমেরু। তো আমার এখানে দুইটা দ্বিমেরু আছে। আরেকটা কথা বলে রাখা ভালো, ভ্রামক, দ্বিমেরু ভ্রামক কিন্তু ভেক্টর রাশি। কারণ একটু আগে আমরা দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন দেখতেছিলাম। দেখো একটু আগে আমরা দ্বিমেরু ভ্রামকের যে ডিরেকশনটা দেখতেছিলাম যে আমার হচ্ছে তড়িৎ প্রাবল্যের অপোজিটে হবে। তো দ্বিমেরু ভ্রামকের কিন্তু একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্যের অপোজিট দিকে। তো দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি। তাহলে আমরা একটু দেখি তো দ্বিমেরু ভ্রামকটা আমরা চিহ্নিত করতে পারি কিনা। আহ, দ্বিমেরু ভ্রামক হবে অলওয়েজ মাইনাস থেকে প্লাসের দিকে। তো এটা হচ্ছে আমার একটা দ্বিমেরু। তাহলে এটা দ্বিমেরুটা হবে, দ্বিমেরু ভ্রামকটা হবে আমার এই দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে।
মাইনাস থেকে প্লাসের দিকে। এদিকে আমি একটা P1 নাম দিলাম, P1 পাবো। আবার দেখো এটা একটা দ্বিমেরু, তো এটার জন্য আমি আরেকটা দ্বিমেরু ভ্রামক পাবো, সেটা হবে আমার এই মাইনাস থেকে প্লাস P2। এবং তাহলে আমি P1 আর P2 বের করতে পারবো ইজিলি। P1 বের করি, P1 সমান সমান হচ্ছে আমার Q ইন্টু কিউ এর মাঝে যে ডিস্টেন্সটা ডি দিয়ে লিখতে পারি অথবা 2L লিখতে পারি, তোমার ইচ্ছা। সো এখানে আমার কিউ হচ্ছে আমার 1 মাইক্রোকুলম, সো 1 ইন্টু 10⁻⁶। আর এখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.01 মিটার। আর দ্বিমেরু ভ্রামকের ইউনিট কি হবে তাহলে দেখো, কিউ এর জন্য কুলম্ব আর ডি এর জন্য হচ্ছে মিটার, সো কুলম্ব মিটার। এটার ভ্যালু দেখো আসবে 1 ইন্টু 10⁻⁸ কুলম্ব মিটার। সেম একইভাবে P2 ও কিন্তু সেম আসবে, P2 আমার সেম আসবে, কজ হচ্ছে ভ্যালু সেম। এটাও আসবে আমার 1 ইন্টু 10⁻⁸ কুলম্ব মিটার। এবার দেখো ভ্রামক একটা ভেক্টর রাশি, তো এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর, এন্ড ওদের মাঝে আমার অ্যাঙ্গেল কত? এর মাঝে আমার অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি, কজ আমরা জানি সমবাহু ত্রিভুজের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এই দুইটা লব্ধি আমরা বের করতে পারবো ইজিলি। এই দুইটা লব্ধি আমরা যদি পি লিখি তাহলে সেটা হবে আমার P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2P1 P2 cos 60 ডিগ্রি। এবার এটা তুমি বের করলেই অ্যান্সার চলে আসবে। আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এখানে কি বলছে, 1 ইন্টু 10⁻⁴ মাত্রার দুইটা চার্জ দ্বারা একটা বৈদ্যুতিক দ্বিমেরু গঠিত হয়। সো আমরা বৈদ্যুতিক দ্বিমেরুটা ড্র করে ফেলি। আমরা যখন ম্যাথগুলো সলভ করব আমরা কিন্তু হচ্ছে কোয়েশ্চেন পড়ে সাথে সাথে আমরা ট্রাই করব ফিগারটা ড্র করে ফেলার। এটা হচ্ছে আমার দুইটা চার্জ, এটা হচ্ছে আমার 1 ইন্টু 10⁻⁴ কুলম্ব, তাহলে আরেকটা হবে আমার -1 ইন্টু 10⁻⁴ কুলম্ব। ওকে, এবার বলছে তাদের মাঝে ডিস্টেন্সটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার। তাদের মাঝে আমার ডিস্টেন্স হচ্ছে কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। এবার আমাকে বলছে দ্বিমেরুটাকে আমি 1 ইন্টু 1 ইন্টু 10⁻⁵ হওয়ার কথা, এটা মানে ভুল আসছে, এটা আমার 1 ইন্টু 10⁻⁵ হবে। ওকে, 1 ইন্টু 10⁻⁵ নিউটন পার কুলম্ব বৈদ্যুতিক ক্ষেত্রের মাঝে রাখা হয়েছে। তো এটাকে আমি একটা বৈদ্যুতিক ক্ষেত্রের মাঝে রাখছি, এটা হচ্ছে আমার, যেটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10⁻⁵ নিউটন পার কুলম্ব। এবার আমাকে বলছে দ্বিমেরুটাকে আমি বিপরীত দিকে ঘোরাবো। তো দ্বিমেরুটা আমার স্টেবল অবস্থায় আছে, এটাকে আমি বিপরীত দিকে ঘোরাবো। বিপরীত দিকে ঘোরানো মানে কি? ও এভাবে ছিল, আমি ওকে ঘোরায় উল্টা করে দিব। ওকে, আমি যদি ওকে ঘোরায় উল্টা করে দিই তাহলে দেখো কি হচ্ছে, ও কত ডিগ্রি ঘুরতেছে এখানে। ও এভাবে ছিল, আমি যদি একদম উল্টা করে দিই সো অবভিয়াসলি ও 180 ডিগ্রি ঘুরতেছে, কজ এখান থেকে ঘুরে আবার একদম উল্টা হয়ে গেল, সো 180 ডিগ্রি ঘুরতেছে। তাহলে ও ফার্স্টে আমার স্টেবল অবস্থায় ছিল, স্টেবল অবস্থা মানে ও হচ্ছে আমার স্টেবল অবস্থার সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। তো ও ওর কোনো ফার্স্টে কোনো ওর মুভমেন্ট ছিল না, ফার্স্টে ও কোনো অ্যাঙ্গেলে ছিল না। ওকে আমি একটা তড়িৎ ক্ষেত্রে রাখছি, তড়িৎ ক্ষেত্রে ও স্টেবল অবস্থায় অ্যালাইন্ড হয়ে আছে। তো ফার্স্ট কেসে ওর যে অ্যাঙ্গেলটা স্টেবল অবস্থায় 0 ডিগ্রি, কজ ও আছেই হচ্ছে আমার স্টেবল অবস্থায়। বাট আমি যখন ওকে ঘুরাই উল্টা করে দিছি তখন আমার অ্যাঙ্গেল হয়ে গেছে কিন্তু 180 ডিগ্রি। আমাকে কাজ বের করতে বলছে, সো আমরা ফর্মুলাটা লিখে ফেলি। W ইকুয়ালস পি মাইনাস PE cos theta f মাইনাস cos theta i। এটা হচ্ছে আমার ফর্মুলা। দেখো পরের কেস আমরা ইজিলি করতে পারবো। পি এর ভ্যালু আমরা জানি, পি মানে হচ্ছে কিউ ইন্টু ডি। ডি মানে হচ্ছে ওদের মাঝের ডিস্টেন্স, তুমি চাইলে 12 লিখতে পারো, আমি ডি বলতে এই যে ফুল 2 সেন্টিমিটারকে বোঝাচ্ছে। আর ইটা এর ভ্যালু আমার দেওয়া আছে ই এর মতো থাকলো। এবার দেখো কস থেটা ফাইনাল, ফাইনাল মানে কি? ফাইনাল যে থেটাটা সেটা ফাইনাল কি হইলো, ওকে আমি পুরো অপোজিটে ঘুরাইছি, যেহেতু অপোজিটে ঘুরাইছি তাহলে আমার থেটাটা হইলো এখানে 180 ডিগ্রি। তো কস 180 ডিগ্রি মাইনাস কস থেটা ইনিশিয়াল। শুরুতে দেখো ওকে তো কেউ ঘোরায় রাখে নাই, ও ওর মতোই ছিল, তাহলে শুরুতে ও কত ডিগ্রিতে ছিল? 0 ডিগ্রিতে ছিল, মাইনাস কস 0 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে জাস্ট ভ্যালুগুলো আমরা বসাই দিব, কিউ এর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে।
তাই গেছে এই টাইপের ম্যাথ আসলেও তোমরা পারবা। দ্বিমেরু থেকে আসলে তেমন একটা ম্যাথ আসে না, বোর্ডেও তেমন আসে না, অ্যাডমিশনেও তেমন আসে না, জাস্ট হচ্ছে আমরা তাও ফর্মুলাগুলো দেখে নিলাম। আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে খুবই কমন একটা টাইপস, সেটা দেখি। 2 মিলিমিটার ডিস্টেন্সে রাখা দুইটা চার্জ প্লাস মাইনাস 10 মাইক্রোকুলম। সো আমি আবার দুইটা চার্জ ড্র করে ফেলি। এটা হচ্ছে আমার দুইটা চার্জ, একটু নিচে লাগবে, দুইটা চার্জ ওরা হচ্ছে আমার 2 মিলিমিটার ডিস্টেন্সে আছে। তো ওদের মাঝে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার 2 মিলিমিটার। আর চার্জের ভ্যালু দেখো দেওয়া আছে প্লাস মাইনাস 10 মাইক্রোকুলম। সো একটা যদি হচ্ছে আমার প্লাস 10 মাইক্রোকুলম হয়, আর একটা হবে আমার মাইনাস 10 মাইক্রোকুলম। এটা হচ্ছে আমার মাইনাস 10 মাইক্রোকুলম। এবার দেখি কি বলছে। ওর একটা দ্বিমেরু গঠন করে, আমরা দেখতেছি দ্বিমেরু গঠন করে, আর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে লম্ব দ্বিখণ্ডক। সো এটা হচ্ছে আমার দ্বিমেরু, দ্বিমেরুর মাঝখানে হচ্ছে আমার দ্বিমেরুর মধ্যবিন্দু। সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার দ্বিমেরুর মধ্যবিন্দু। ওকে, এটাকে আমরা ও দিয়ে লিখি। এবার কি বলছে, দ্বিমেরুর মধ্যবিন্দুতে, এটা হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু, দ্বিমেরুর মধ্যবিন্দুতে লম্ব দ্বিখণ্ডক। এটা হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু, এটা হচ্ছে আমার দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক। এবার লম্ব দ্বিখণ্ডকের উপর 10 সেন্টিমিটার দূরত্বে, সো লম্ব দ্বিখণ্ডকের উপর 10 সেন্টিমিটার দূরত্বে মার্ক করে ফেলি। লম্ব দ্বিখণ্ডের উপর 10 সেন্টিমিটার দূরত্বে, সো আমরা ধরলাম এটা হচ্ছে 10 সেন্টিমিটার। যেহেতু এটা 10 সেন্টিমিটার মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে আমরা বলতে পারি আর ইকুয়ালস 10 সেন্টিমিটার। ওকে, এবার আমাকে বলছে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্য কত। প্রাবল্যের ফর্মুলাটা কিন্তু আমরা দেখছিলাম একটু আগে, ফর্মুলাটা লিখে ফেলি। ই ইকুয়ালস কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। এবার আমরা একটু বুঝি, এটা তো কনস্ট্যান্ট, আমরা জানি, আমরা ভ্যালুগুলো বসাই। কে এর ভ্যালু হচ্ছে আমার 9 ইন্টু 10⁻9। পি হচ্ছে আমার দ্বিমেরুর ভ্রামক, মানে কিউ ইন্টু ডি। কিউ হচ্ছে কত, 10 মাইক্রোকুলম, সো দ্যাট ইজ 10 ইনভার্স 6। 10 ইনভার্স 6। ওরা কতটুকু ডিস্টেন্সে আছে, ওরা হচ্ছে আমার 2 মিলিমিটার ডিস্টেন্স আছে। 2 মিলিমিটার ডিস্টেন্স মানে হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3। 2 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আমার কে এর ভ্যালু, আর এই পুরোটা হচ্ছে আমার দ্বিমেরুর ভ্রামক কিউ ইন্টু ডি। ওকে, এটুকু যেহেতু বসাই ফেলছি আমরা, ডিভাইডেড বাই আর কিউব। আর এর ভ্যালু দেখো দেওয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে আমার কি 0.1 মিটার, এটা ইন্টু এটার কিউব। তো 0.1 কিউব, আর এখানে হচ্ছে আমার রুট ওভার 1 প্লাস কস স্কোয়ার। থিটাটা কত হবে দেখো, থিটা আমরা কার সাথে নিতাম, এখানে আমার থিটাটা কত দেখো, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা যেহেতু একটা লম্ব, এটা যেহেতু লম্ব তাহলে এটা এক্স অ্যাক্সিসের সাথে আমার অবভিয়াসলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে আমার এখানে কত বসবে, কজ স্কোয়ার 90। এবার তুমি জাস্ট ক্যালকুলেট করে বের করে দাও, এটাই অ্যান্সার। ওকে, আই গেস এই টাইপ ম্যাথ আসলেও আমরা পারব। নেক্সট ম্যাথটা দেখি। আচ্ছা না, নেক্সট ম্যাথ করার জন্য আমাদের হচ্ছে নেক্সট টপিকে যাইতে হবে। তার আগে কিছু ছোট পার্ট আমরা পড়ে নিই। দেখো, এখানে দুই ধরনের পদার্থ আমরা দেখতেছি, দুই ধরনের পদার্থের কথা বলা আছে। ফার্স্টটা হচ্ছে আমার ইনসুলেটর, আর একটা হচ্ছে ডাইইলেকট্রিক। এই দুইটা কি, আমরা এই ডেফিনেশনটা একটু পড়ি। যেসব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না এবং যেগুলোর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, তারাই হচ্ছে ইনসুলেটর। তাহলে ইনসুলেটর দুইটা জিনিস, ইনসুলেটর আমার কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, অ্যান্ড ইনসুলেটরের মাঝে দিয়ে কি আমার হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে ইনসুলেটরের ডেফিনেশন আমরা বুঝলাম। ডাইইলেকট্রিকটা একটু দেখি। ডাইইলেকট্রিকে বলছে যে যেসব পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। এখন দেখো, কারেন্ট প্রবাহিত হতে পারে না, ইনসুলেটরের মাঝে দিয়েও তো কারেন্ট প্রবাহিত হতে পারে না, তাহলে ডাইইলেকট্রিকের বিশেষত্বটা কি। ডাইইলেকট্রিকের দেখো কারেন্ট প্রবাহিত হয় না ঠিক আছে, কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্র প্রভাবিত হয়। এটার মানে কি, বৈদ্যুতিক ক্ষেত্র তো আমরা জানি, বৈদ্যুতিক প্রাবল্য দিয়ে যে ক্ষেত্রটা তৈরি হয় এটাকে আমরা বৈদ্যুতিক ক্ষেত্র বলি। তো আমি যদি কোনো একটা ডাইইলেকট্রিক পদার্থকে কোনো একটা বৈদ্যুতিক ক্ষেত্রে রেখে দেই, তাহলে ওই বৈদ্যুতিক ক্ষেত্রটা আমার চেঞ্জ হয়ে যাবে, ওই তড়িৎ ক্ষেত্রটা আমার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ওই
আমি যদি তড়িৎ ক্ষেত্রে একটা ইনসুলেটর রাখি তাহলে কিন্তু আমার তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হবে না। এটাই হচ্ছে আমার দুইটার মাঝে ডিফারেন্স। দেখো ইনসুলেটরের মাঝে দিয়েও আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে না, ডাইইলেকট্রিকের মাঝে দিয়েও আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে না। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডাইইলেকট্রিকটা আমার কি করতেছে? তড়িৎ ক্ষেত্রটাকে প্রভাবিত করতেছে। কিভাবে প্রভাবিত করতেছে আমরা একটু সামনেই দেখবো। তার আগে একটু দেখে নিই, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে আমার পোলার ডাইইলেকট্রিক আর এটা হচ্ছে আমার নন পোলার ডাইইলেকট্রিক। পোলার ডাইইলেকট্রিক হচ্ছে যেমন ধরো অক্সিজেন। ওকে, অক্সিজেন অক্সিজেন একটা পোলার ডাইইলেকট্রিক। কিভাবে? এটা হচ্ছে আমার অক্সিজেনের স্ট্রাকচারটা কিরকম, এরকম। এখানে কোনো ডাইপোল হইতে পারে না। কেন হইতে পারে না? মানে পার্মানেন্টলি কোনো ডাইপোল হইতে পারে না। এটা মানে কি বোঝায়? দেখো অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা অক্সিজেনের দুইটা সমান, দুইটা সেম মৌল। সো ওদের তড়িৎ-ঋণাত্মকতার মাঝে কোনো ডিফারেন্স নাই। তাহলে এখানে কেউ পার্শিয়ালি প্লাস বা পার্শিয়ালি মাইনাস হবে না। ওকে, তাহলে অক্সিজেন হচ্ছে কি একটা সরি, অক্সিজেন একটা নন পোলার ডাইইলেকট্রিক। আমি উল্টাপাল্টা বলতেছিলাম, সরি উল্টা বলেছিলাম। সো অক্সিজেন হচ্ছে আমার নন পোলার ডাইইলেকট্রিক। কারণ কি এখানে আমার পোলারিটি নাই অক্সিজেনের মাঝে, ওটুর মাঝে কোনো পোলারিটি নাই। তাহলে এটা হচ্ছে আমার নন পোলার ডাইইলেকট্রিক। তাহলে এটা কিভাবে কাজ করে দেখো, ধরো আমি অক্সিজেনকে একটা তড়িৎ ক্ষেত্রে রাখলাম, তখন তড়িৎ ক্ষেত্রের যে আকর্ষণ বা বিকর্ষণ আছে, তড়িৎ ক্ষেত্রের যে ইফেক্টটা আছে, ওই ইফেক্টটার জন্য এই অক্সিজেনটা আমার টেম্পোরারিলি, মানে অস্থায়ীভাবে, পার্মানেন্টলি না কিন্তু অস্থায়ীভাবে এরকম পার্শিয়ালি পজিটিভ আর পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাইতে পারে। কেন হয়ে যেতে পারে? কিন্তু ওই যখন আমি এটাকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে রাখবো, সো ওই তড়িৎ ক্ষেত্রের যে আমার প্রভাবটা আছে ওইটার কারণে আমার টেম্পোরারিলি একটা পার্শিয়াল প্লাস আর একটা পার্শিয়াল মাইনাস হয়ে যাইতে পারে। তাহলে এখানে একটা টেম্পোরারি পোলার অক্সিজেন একটা ফর্ম করতে পারে। তাহলে আমি একটা টেম্পোরারি একটা ডাইপোল ক্রিয়েট হয়ে যেতে পারে। যখন আমার এটা টেম্পোরারি হয়ে যাচ্ছে তখন এটা আমি বলতেছি নন পোলার ডাইইলেকট্রিক। নন পোলারগুলা তড়িৎ ক্ষেত্রে রাখলে আমার টেম্পোরারিলি ডাইপোল ক্রিয়েট করে। কিন্তু আরেকটা আছে আমার পোলার ডাইইলেকট্রিক। পোলার ডাইইলেকট্রিকগুলো কেমন? আমরা কিন্তু হচ্ছে পোলার ডাইইলেকট্রিকগুলো যেমন হচ্ছে পানি, পানির ক্ষেত্রে আমরা দেখছিলাম এটা হচ্ছে আমার পানির স্ট্রাকচার। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সো অক্সিজেন কি করে? একটা পার্শিয়ালি মাইনাস চার্জ ফর্ম করে। অন্যদিকে হচ্ছে আমার হাইড্রোজেন একটা পার্শিয়ালি প্লাস চার্জ ফর্ম করে। এখানে দেখো কি হচ্ছে, এখানে আমার কোনো তড়িৎ ক্ষেত্রের হেল্প লাগে নাই, ওরা অলরেডি একটা ডাইপোল অবস্থায় আছে। এই যে পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস, পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস, ওদের মাঝে অলরেডি একটা পোলারিটি আছে, এই জন্য ওদেরকে বলা হয় আমার পোলার ডাইইলেকট্রিক। কিন্তু ওটুর ক্ষেত্রে যখন দেখলাম তখন কিন্তু ওদের মাঝে আমার পোলারিটি শুরু থেকে ছিল না। আমি যখন ওদেরকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি তারপর থেকে আমি পোলারিটি দেখতে পারছি। ওকে, ক্লিয়ার? এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা পরের টপিকে যাইতে পারবো। তারপরের টপিকটা আমরা দেখতেছি যে পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা। দেখো আমরা হচ্ছে একদম শুরুর দিকে আমরা যখন কুলম্বের ফর্মুলাটা পড়ি তখন আমরা দেখছিলাম স্মল কে, যেটাকে আমরা কুলম্বস কনস্ট্যান্ট বলতাম, এটা হচ্ছে আমার 1/4 পাই এপসাইলন নট। এই যে এপসাইলন নটটা, এটা কিন্তু পরিচয়টা তখন আমরা দেই নাই। এবার আমরা দিই এই এপসাইলন নটটা বা এপসাইলন যেটা, এটা হচ্ছে আমার পারমিটিভিটি। এটা হচ্ছে আমার পারমিটিভিটি। পারমিটিভিটি মানে হচ্ছে, দেখো আগের পেজে যদি যাই, পারমিটিভিটির সংজ্ঞা দেওয়া আছে। পারমিটিভিটি হচ্ছে একটা পরিমাপ, যা হচ্ছে একটা মাধ্যমে বৈদ্যুতিক ক্ষেত্র গঠনের সময় কতটা প্রতিরোধের সম্মুখীন হই সেটা বোঝায়। তো আমি একটা মাধ্যমে একটা বৈদ্যুতিক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করতে চাচ্ছি। আমার পারমিটিভিটি যেটা কি করবে? পারমিটিভিটি হচ্ছে একটা কোনো মাধ্যমের বৈশিষ্ট্য। ধরো আমি পানি নিলাম, পানির একটা পারমিটিভিটি আছে। আমি বাতাস নিলাম, বাতাসের একটা পারমিটিভিটি আছে। পারমিটিভিটির কাজ হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করতে বাধা দেওয়া। যেমন আমরা হচ্ছে ধরো রোধ যখন পড়ছি বা রেজিস্টর যখন পড়ছি, রেজিস্টরের কাজ কি ছিল? তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। আর পারমিটিভিটির কাজ হচ্ছে তড়িৎ ক্ষেত্র তৈরি করাকে বাধা দেওয়া। এটা কি করে? এটা যে কাজটা করে, যেমন ধরো কোনো একটা আমি পানি মাধ্যম নিলাম, এক জায়গায় পানি মাধ্যম নিলাম, এটার একটা পারমিটিভিটি আছে। আবার সেম একইভাবে বায়ু মাধ্যম নিলাম, পানি মাধ্যমের যে পারমিটিভিটি এটা বেশি, বায়ু মাধ্যমের যে পারমিটিভিটি সেটা কম। পানি মাধ্যমে যেহেতু পারমিটিভিটি বেশি, তাহলে পানি মাধ্যম কি করবে? তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করার সময় বেশি বাধা দিবে। তাহলে পানি মাধ্যমে আমি যখন দুইটা চার্জকে রাখবো, ধরো Q1 আর Q2 কে রাখবো একটা ডিস্টেন্সে, আর ডিস্টেন্সে যখন রাখবো, ওরা কিন্তু তখন আমার কম ফোর্স ফিল করবে।
কম ফোর্সে পরস্পরকে আকর্ষণ করবে। কিভাবে আসে এটা? দেখো, আমরা হচ্ছে যে কুলম্বস ফর্মুলাটা পড়ছিলাম, এখানে ফর্মুলাটা এমন ছিল F ইকুয়ালস K Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। K এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এপসাইলন বা পারমিটিভিটির মান যদি বেড়ে যায়, এপসাইলন বা পারমিটিভিটির মান যদি বেড়ে যায়, তাহলে এফ এর ভ্যালু কিন্তু দেখো কমে যাবে, কারণ ওরা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো এটা কি আমাদের সংজ্ঞাকে সাপোর্ট করতেছে না? পারমিটিভ হচ্ছে বাধা, তুমি যদি বাধা বেশি দাও তাহলে ফোর্স সেখানে কমে যাবে। এখানে ওরা পরস্পরকে কম বলে আকর্ষণ করবে, কারণ ওরা একটা বাধা পাচ্ছে। ওরা যখন আকর্ষণ করতে গিয়ে বৈদ্যুতিক ক্ষেত্র ক্রিয়েট করতেছে, ওই ক্ষেত্রে ওরা একটা বাধা পাচ্ছে, বেশি বাধা পাচ্ছে। সো আবার পারমিটিভিটি বেড়ে গেলে ফোর্স কমে যাবে। এবার পারমিটিভিটি একটা টার্ম আছে, সেটা হচ্ছে পারমিটিভিটির সাথে সম্পর্কিত একটা টার্ম আছে, সেটা হচ্ছে আমার ডাই ইলেকট্রিক ধ্রুবক। এটাকে আমরা ক্যাপিটাল কে দিয়ে লিখি, ক্যাপিটাল কে, অথবা অনেক জায়গায় এটাকে আমার রিলেটিভ পারমিটিভিটিও বলা হয়। এটা সমান সমান হচ্ছে আমার যে কোনো একটা মাধ্যমের পারমিটিভিটি ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের পারমিটিভিটি। আবার দেখো, কে স্মল কে ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট। তাহলে আমি বলতে পারি স্মল কে ইনভার্সলি প্রপোর্শনাল টু এপসাইলন নট। এপসাইলন নট বা এপসাইলন, এপসাইলন নট আমরা ইউজ করি যখন আমরা শূন্য মাধ্যমে নিই তখন। ওকে, তাহলে কি আমি বলতে পারি না এটা সমান সমান হচ্ছে আমার স্মল কে নট ডিভাইডেড বাই কে। আবার দেখো, এফ প্রপোর্শনাল টু কুলম্বস কনস্ট্যান্ট যেটা, তাহলে আমি বলতে পারি কি এফ নট ডিভাইডেড বাই এফ। এবার কোনটার মানে কি চলো আমরা একটু বুঝি। যেগুলাতে নট দেওয়া দেখতেছ, এর মানে হচ্ছে এগুলা শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে অথবা বায়ু মাধ্যমে। কারণ বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম কাছাকাছি, বায়ু মাধ্যমের অত বেশি একটা বাধা নাই। শূন্য মাধ্যমে যেরকম কম কম বাধা পায়, অল্প বাধা পায়, বায়ু মাধ্যমেও খুবই কম, হালকা একটু ডিফারেন্স, ওকে, বেশি একটা ডিফারেন্স নাই। তাহলে ডাই ইলেকট্রিক ধ্রুবককে আমরা এই যে ক্যাপিটাল কে দিয়ে লিখতেছি, সেটাকে আমার এপসাইলন নট আর বা রিলেটিভ পারমিটিভিটি বলা হয়। এটা হচ্ছে কি, কোনো একটা মাধ্যমের পারমিটিভিটি ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের পারমিটিভিটি সমান সমান কোনো একটা শূন্য মাধ্যমের কুলম্বস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কোনো একটা মাধ্যমের কুলম্বস কনস্ট্যান্ট। একইভাবে শূন্য মাধ্যমে আমি যে ফোর্সটা ফিল করব সেটা ডিভাইডেড বাই কোনো একটা মাধ্যমে যে ফোর্সটা ফিল করব সেটা। ধরো আমি তোমাকে বললাম যে পানির ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 5। যদি আমি তোমাকে বলি যে পানির ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে আমার 5, আমি তোমাকে কে এর ভ্যালু বলে দিলাম 5, এটার মানে কি বোঝাবে? এটার মানে বোঝাবে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট সমান সমান 5, বা এপসাইলন ইকুয়ালস 5 ইন্টু এপসাইলন নট। এটার মানে কি বোঝাচ্ছে দেখো, পানির যে পারমিটিভিটি সেটা হচ্ছে শূন্য মাধ্যমের পারমিটিভিটির 5 গুণ। ওকে, তাহলে এটার সংজ্ঞা বা এটা থেকে কোনো কোশ্চেন আসলে আই গেস বুঝতে পারেন। টপিকটাও আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একবার রিক্যাপ করি, পারমিটিভিটি হচ্ছে আমার এমন একটা পরিমাপ, কোনো একটা মিডিয়ামের বৈশিষ্ট্য যেটা কি করে, তড়িৎ ক্ষেত্র তৈরি করার সময় বাধা দেয়, তড়িৎ ক্ষেত্র তৈরি করার সময় বাধা দিবে। তো বাধা যেহেতু দিবে, তার মানে আমার কি সেখানে আমি ফোর্সটাও কম ফিল করব। যখন আমাকে বাধা দিবে, আমি দুইটা মাধ্যমে দুইটা জায়গার মাঝে আমার নর্মালি যে ফোর্সটা ফিল করার কথা সেটা থেকে আমি কম ফোর্স ফিল করব। ওকে, আজকে মোটামুটি এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের লেকচারে। আমরা পরের লেকচারে ক্যাপাসিটর বা ধারক নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সালামু আলাইকুম।